আসসালামু আলাইকুম। নজরুল ইসলাম বাবু স্বাগত জানাচ্ছি এনটিভির মধ্যরাতের খবরে। অর্থ আত্মসাৎ মামলায় নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে আনুষ্ঠানিক বিচার শুরুর আদেশ দিয়েছে আদালত। বুধবার দুপুরে ঢাকার বিশেষ জজ 4-এর বিচারক সৈয়দ আরাফাত হোসেনের আদালত ইউনূস সহ 14 আসামির বিরুদ্ধে চার্জ গঠনের আদেশ দেন। আগামী 15 জুলাই সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করা হয়। অভিযোগ প্রমাণিত হলে ডক্টর মোহাম্মদ ইউনূস সর্বোচ্চ সাজা যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত হতে পারেন। তামজিদ সুমনের রিপোর্ট। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। গ্রামীণ টেলিকমের শ্রমিক কর্মচারীদের 25 কোটি 22 লাখ টাকা আত্মসাতের অভিযোগে দুদকের করা মামলায় অভিযোগ গঠনের শুনানিতে অংশ নিতে বুধবার সকাল 10:30টায় ঢাকা মহানগর দায়রা জজ আদালতে আসেন ডক্টর মোহাম্মদ ইউনূস সহ অপর অভিযুক্তরা। চার্জ শুনানির শুরুতে ইউনূস ছাড়া সব আসামিকে লোহার খাঁচার কাঠগড়ায় দাঁড়াতে বলা হলে অন্যান্য আসামিদের সঙ্গে ইউনূসও দাঁড়ান সেখানে। এ সময় আসামিদের অব্যাহতির আবেদন না মঞ্জুর করে ইউনূস সহ 14 আসামির বিরুদ্ধে চার্জ গঠন করা হয়। আদালতের ভেতরে লোহার খাঁচায় দাঁড় করানোকে অসভ্য আচরণ বলে মন্তব্য করেন ডক্টর ইউনূস। একটা হলো আমি সুদখোর, একটা হলো যে আমি দেশের শত্রু, আমি পদ্মা সেতুর অর্থ আটকে দিয়েছি, আমি চারদিকে ষড়যন্ত্র করে বেড়াই, আমাকে জোর করে গ্রামীণ ব্যাংক থেকে বের করে দেওয়া হলো। এইটাই হলো হয়রানি, আজকের হয়রানি না, ক্রমাগত হয়রানির বিষয়। ন্যায় বিচার না পাওয়ায় চার্জ গঠনের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার কথা জানান ইউনূসের আইনজীবী। এই অভিযুক্তটা সম্পূর্ণভাবে বেআইনি। গ্রামীণ টেলিকমের কাছে, ডক্টর ইউনূসের কাছে কেউ আমানত রাখে নাই যে আমানত তিনি খেয়ান করেছেন। এদিকে দুদকের আইনজীবী জানান, প্রাথমিকভাবে অভিযোগ পাওয়ায় আসামিদের বিরুদ্ধে চার্জ গঠন করেছে আদালত। এ মামলায় অভিযোগ প্রমাণিত হলে সর্বোচ্চ সাজার বিধান যাবজ্জীবন কারাদণ্ড। 26 কোটি টাকা এই 437 কোটি টাকা থেকে সরিয়েছিলেন এবং জাল ডকুমেন্ট সৃজন করেছিলেন এবং সেটা ব্যবহার করেছিলেন। সেই কারণে তার বিরুদ্ধে চার্জ আজকে গঠিত হয়েছে। আলোচিত এই মামলায় দুদকের পক্ষে 31 জনকে সাক্ষী করা হয়েছে। আর আগামী 15 জুলাই আনুষ্ঠানিকভাবে এই মামলার সাক্ষ্য গ্রহণ শুরু হবে। তামজিদ সুমন, এনটিভি নিউজ, ঢাকা। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। এদিকে বিচার প্রক্রিয়া নিয়ে ডক্টর ইউনূসের বক্তব্য সঠিক নয় বলে বুধবার সচিবালয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক। দেশের যে কোনো নাগরিক দেশের আইন ভঙ্গ করে তার যেরকম বিচার হয় ডক্টর ইউনূসের ঠিক সেইভাবে বিচার হচ্ছে। কিন্তু আমি এটা বলেছি যে ডক্টর ইউনূস যেই সব কথা বলে বেড়াচ্ছেন সেই সব কথা অসত্য এবং সেই সব কথা বাংলাদেশের জনগণের জন্য অপমানজনক। সংসদ সদস্য আনোয়ারুল আজিমের হত্যাকারীদের রক্ষায় তদন্তে বড় জায়গা থেকে তদবির চলছে বলে অভিযোগ করেছেন তার মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন। বুধবার দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সাক্ষাৎ করে এমন অভিযোগ করেন তিনি। তবে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, কোনো চাপ নেই এবং জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে। রিপোর্ট করছেন রোকন উদ্দিন। কলকাতায় হত্যাকাণ্ডের শিকার সংসদ সদস্য আনোয়ারুল আজিমের মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন বুধবার দুপুরে সচিবালয়ে সাক্ষাৎ করেন স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে। এ সময় কোনো চাপের মুখে সঠিক তদন্ত ও বিচার যেন পণ্ড না হয় সেই দাবি জানান তিনি। অনেক জায়গা থেকে তদবির করা হচ্ছে, তাদেরকে যেন ছেড়ে দেওয়া হয়। তো আমি সেই বিষয়টাই বলতে আসছি যে সঠিক তদন্ত করে কোনো তদবিরের চাপে পড়ে যেন আমার বাবার এই হত্যাকাণ্ড, নৃশংসভাবে নির্মমভাবে যে হত্যাকাণ্ড আপনারা জানেন, সেটিকে যেন বন্ধ করার চেষ্টা না করে, এটি যেন কোনো চাপের মুখে পড়ে সঠিক তদন্তটা যেন বন্ধ না হয়। এ নিয়ে কোনো চাপ নেই এবং জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। কে চাপ দিবে আমাদেরকে? কোনো চাপ চোপ নাই। আমরা সঠিক পদ্ধতিতে ইনকোয়ারি হচ্ছে এবং আমরা মনে করি ইনকোয়ারিটা হওয়ার পরেই আমরা সব কিছু বলবো, কার উদ্দেশ্য কী ছিল এগুলো সব আমরা পরে জানাবো। আর এখানে চাপের তো কোনো প্রশ্নই আসে না। কে চাপ দিবে কাকে? একটা খুন হয়েছে, একটা আমাদের মাননীয় সংসদ সদস্য, তার যারা খুন করেছেন তাদেরকে আমাদের খুঁজে বের করার দায়িত্বটা আমাদের, আমরা তাই করছি। এছাড়া ঈদে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকবে ও কোনো সমস্যা হবে না বলেও জানান তিনি। রোকন উদ্দিন, এনটিভি নিউজ, ঢাকা। গ্লোবাল ফান্ড ও স্টপ টিবি পার্টনারশিপ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তাদের নেতৃবৃন্দ ও গ্লোবাল ফান্ডের চ্যাম্পিয়নদের জোটে অন্তর্ভুক্ত করতে চায়।
বুধবার সকালে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে গ্লোবাল ফান্ডের নির্বাহী পরিচালক পিটার স্যান্ডস ও স্টপ টিবি পার্টনারশিপের নির্বাহী পরিচালক ডক্টর লুসিকা দ্বিতীয় সৌজন্য সাক্ষাৎ করার সময় কথা জানান। সংস্থা দুটি বাংলাদেশে টিবি, এইচআইভি ও ম্যালেরিয়া এবং এর অর্থায়ন নিয়ে কাজ করে। বাংলাদেশের সাথে তাদের সম্পর্ক বিস্তৃত ও গভীর করতে চায় উল্লেখ করে সংস্থা দুটি আশা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তহবিল সংগ্রহের জন্য বিশ্ব নেতাদের সাথে তার যোগাযোগ ও নেটওয়ার্ক ব্যবহার করবেন। শিগগিরই সরকার বিরোধী আন্দোলন আরও বেগবান হবে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আহ্বান জানিয়েছেন তরুণ যুবকদের সেই আন্দোলনে এগিয়ে আসার। বলেছেন, শুধু রাজনৈতিক সংকটই নয়, দেশের অর্থনৈতিক কাঠামো ধ্বংস করেছে বর্তমান সরকার। বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক মত বিনিময় সভায় এসব কথা বলেন তিনি। ইমরুল আহসানের রিপোর্ট। বিপ্লবী ওয়ার্কার্স পার্টির 20তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজন করা হয় এই মতবিনিময় সভার। বর্তমান সরকার সাধারণ মানুষের শত্রুতে পরিণত হয়েছে মন্তব্য করে বিএনপির মহাসচিব বলেন, পরিবর্তনের অপেক্ষায় আছে জনগণ। তিনি বলেন, আন্দোলনের কৌশল বদল হলেও লক্ষ্য থেকে পিছু হটেনি বিএনপি। ইতিমধ্যে অনেক অর্জন হয়েছে। সবচেয়ে বড় অর্জন হয়েছে আমরা বিভিন্ন রাজনৈতিক দলগুলোকে এক একজন এক একটা চিন্তার আছে, বিভিন্নভাবে কেউ বাম চিন্তা, কেউ ডান চিন্তা, অতি বাম চিন্তা, সবগুলোকে মিলিয়ে কিন্তু আমরা একটা আন্দোলনে একমত হয়েছি এবং সেই আন্দোলন আমরা শুরু করেছিলাম। সেই আন্দোলন আমাদের এখনও চলছে এবং সেই আন্দোলন নিঃসন্দেহে আরও বেগবান হবে অতি শীঘ্র। তরুণ আর যুবকদেরকে এগিয়ে আসতে হবে। এই দেশের যে আন্দোলন আমরা করছি, এটা তো শুধু আমাদের জন্য নয়, এটা তো এই দেশের জন্য। যেই যেখানে আছেন, যে অবস্থায় আছেন, সবাই একসাথে এসে আসুন আমরা সবাই একসাথে এই লড়াইটা করি। ঐক্য বিনষ্ট হয় এমন হঠকারী কোনো বক্তব্য না দিতে সমমনা দলগুলোর প্রতি আহ্বান জানান মির্জা ফখরুল। বলেন, দেশে চলছে সর্বগ্রাসী সংকট। বাংলাদেশের যে রাজনৈতিক কাঠামো, অর্থাৎ সংবিধানের ভিত্তিতে যেটা আমরা গঠন করেছিলাম, সেটাকে সে ধ্বংস করে দিয়ে, অন্যদিকে অর্থনৈতিকভাবে সমস্ত অর্থনৈতিক যে স্তম্ভগুলো, যে কাঠামোটা, সেটাকেও সে বিনষ্ট করেছে। যে নীতি নৈতিকতা বিবর্জিত যে অর্থনীতি তারা এগিয়ে নিতে চলেছে, এটা দেশের ধ্বংস ছাড়া কিছু বয়ে আনবে না। আগে শুধু আমরাই কথা বলতাম যারা বিরোধিতা করতাম, এখন কিন্তু দেশের প্রখ্যাত অর্থনীতিবিদরা তারা কথা বলতে শুরু করেছেন, কারণ তারা দেশপ্রেমিক। তারা দেখছেন যদি এটা চলতেই থাকে তারা এই দেশের আর কোনো অস্তিত্ব থাকবে না। গণতন্ত্রের লেবাসে একদলীয় শাসন প্রতিষ্ঠা করা হয়েছে বলে অভিযোগ করেন বিএনপির মহাসচিব। ইমরুল আহসান, এনটিভি নিউজ, ঢাকা। পুলিশের সাবেক আইজি বেনজির তার স্ত্রী ও 2 মেয়ের নামে থাকা ফ্ল্যাট জমিসহ বিপুল পরিমাণ সম্পদ জব্দের নির্দেশ দিয়েছেন আদালত। দুর্নীতি দমন কমিশনের আবেদনের পরিপ্রেক্ষিতে বুধবার ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ মোহাম্মদ আশরামস জগলুল হোসেন এ আদেশ দেন। এদিন তৃতীয় দফায় তাদের নামে থাকা 8টি ফ্ল্যাট, বিপুল পরিমাণ জমিসহ বেশ কিছু সম্পদ জব্দের আদেশ দেওয়া হয়। এর মধ্যে রয়েছে রূপগঞ্জে 24 কাঠা, উত্তরায় 3 কাঠা, বাড্ডায় 39 কাঠা এবং বান্দরবান জেলায় 25 একর জমি। এছাড়া স্ত্রী জিশান মির্জার নামে আদাবরের পিসি কালচার এলাকায় 6টি ফ্ল্যাট, স্থাবর সম্পত্তি জব্দ করা হয়েছে। গুলশানে 6তলা ভবন, সিটিজেন টিভিতে শেয়ার ও টাওয়ার অ্যাপারেলসের শেয়ার জব্দের নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, বেনজির আইজিপি থাকাকালীন কোনো অভিযোগ আসেনি। এখন তদন্তে দুর্নীতি প্রমাণ হলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। বাহিনীর প্রধান ছিলেন, আমাদের কাছে এমন কিছু আসেনি, এমন কিছু ঘটনা ঘটেনি যে তাকে আমরা দায়ী করতে পারি। আমরা যেগুলি আসছে সেগুলি মানে আমরা দেখেছি সঠিকভাবে, কাগজপত্র সঠিকভাবে আসছে। এখানে কোনো ভুলভ্রান্তি যদি করে থাকেন, সেটার জন্য আপনি যেটা বলছেন যে তদন্ত হচ্ছে, সেগুলি দেখবে। আমাদের এখানে দেখার কিছু নেই। ভিজিট ভিসা, ডাক্তার, প্রকৌশলী, নার্স, শিক্ষক সহ বেশ কিছু ক্ষেত্রে বাংলাদেশিদের ভিসা নিষেধাজ্ঞা তুলে নিয়েছে ওমান। বুধবার ওমান দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বুধবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ওমানের ভিসা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ 2023 সালে অক্টোবরে আরোপিত নিষেধাজ্ঞা নির্দিষ্ট কিছু শ্রেণীতে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যার মধ্যে আছে ফ্যামিলি ভিসা, উপসাগরীয় অঞ্চলে বসবাসরত বাংলাদেশিদের জন্য ভিজিট ভিসা, নার্স, শিক্ষক, হিসাবরক্ষক, বিনিয়োগকারী, সব ধরনের অফিসিয়াল ভিসা এবং উচ্চ আয়ের আর্থিক ক্ষমতাসম্পন্ন পর্যটক। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, কৌশলগত কারণে ওমানে বিদেশি শ্রম বাজার নিয়ে নিয়মিতভাবে পর্যালোচনা করে সিদ্ধান্ত নেওয়া হয়। আদালত অবমাননার অভিযোগের ব্যাপারে বিএনপিপন্থী 6 জন আইনজীবীকে
আগামী 25 জুলাইয়ের মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে বলেছেন আপিল বিভাগ। পাশাপাশি আদালতে তাদের ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন 4 সদস্যের আপিল বিভাগ বুধবার এই আদেশ দেন। সেই সঙ্গে ওই আইনজীবীদের লিখিত ব্যাখ্যা দেওয়ার সময় পর্যন্ত অর্থাৎ আগামী 25 জুলাই পর্যন্ত শুনানি মুলতবি করা হয়েছে। আপিল বিভাগের 2 জন বিচারপতি সম্পর্কে এক সংবাদ সম্মেলনে দেওয়া বক্তব্যের সূত্র ধরে বিএনপিপন্থী 7 জন আইনজীবীর বিরুদ্ধে গত বছরের 29 আগস্ট আদালত অবমাননার অভিযোগে আবেদন করা হয়। আবেদনটি করেন সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ নাজমুল হুদা। বিএনপিপন্থী 7 জন আইনজীবী হলেন কায়সার কামাল, এজে মোহাম্মদ আলী, ফাহিমা নাসরিন, মোহাম্মদ আব্দুল জব্বার ভুইয়া, মোহাম্মদ রুহুল কুদ্দুস, মোহাম্মদ মাহবুবুর রহমান খান ও গাজী কামরুল ইসলাম। এদিকে মৃত্যুবরণ করায় সিনিয়র আইনজীবী এজে মোহাম্মদ আলীর নাম অভিযুক্তের তালিকা থেকে বাদ দেওয়া হয়। ভূগর্ভস্থ পানির ব্যবহার কমাতে না পারলে ঢাকাসহ শহরাঞ্চলে সুপেয় পানির তীব্র সংকট দেখা দেবে কিছুদিনের মধ্যেই। বিশেষজ্ঞরা বলছেন একসময় না একসময় ভূগর্ভস্থ পানির ব্যবহার থেকে সরে আসতেই হবে। তাদের মতে পদ্মা কিংবা মেঘনা নয়, দখল দূষণমুক্ত করা গেলে ঢাকার চারপাশের নদীগুলোই হতে পারে পানির অন্যতম উৎস। নাগালের মধ্যে থাকবে পানির দামও। সুপেয় পানির সংকট নিয়ে ইমরুল আহসানের 3 পর্বের ধারাবাহিকের শেষ পর্ব আজ। মানুষে দালানে গিজ গিজ ঢাকা, জনসংখ্যার বিস্ফোরণে জাদুর শহরে এখন দমবন্ধ পরিস্থিতি। অন্যদিকে দখল দূষণে বিপন্ন আশপাশের সব নদী আর খাল। তাই 2 কোটিরও বেশি মানুষের পানির যোগান দিতে ভূগর্ভস্থ পানি হয়ে উঠেছে একমাত্র অবলম্বন। যদিও পাইপে সরবরাহ করা পানির মান নিয়ে অভিযোগ আছে রাজধানীর অনেক এলাকার বাসিন্দাদের। সাপ্লাই পানি গন্ধ, তো এটা ওয়াসার পানি ভালো পানি বিধায় এটা নিতে আসে। বাসার পানি একটু দুর্গন্ধ কয়, আর এটা দুর্গন্ধ কয় না, এই জন্য দুর্গন্ধ লাগার জন্য এখান থেকে নিয়ে যায় খাওয়ার জন্য। ঢাকা ওয়াসা প্রতিদিন উৎপাদন করে 290 কোটি লিটার পানি, যার মাত্র 30% মতো মিলছে ভূ উপরিভাগের উৎস থেকে। চাহিদার বাকি সবটাই তুলতে হয় মাটির নিচ থেকে। এছাড়া শিল্প কারখানা, ব্যক্তি মালিকানাধীন ও অনুমোদনহীন অনেক নলকূপ দিয়েও বিপুল পরিমাণ পানি তোলা হচ্ছে প্রতিদিন। এতে দ্রুত নামছে পানির স্তর। পানি উন্নয়ন বোর্ডের গবেষণা বলছে প্রতি বছর 2 মিটার করে নেমে যাচ্ছে ঢাকার ভূগর্ভস্থ পানির স্তর। 2030 সাল নাগাদ এটা প্রায় 3.9 মিটার প্রতি বছর নামবে এবং 50 সাল নাগাদ একেবারে প্রায় 6 মিটারের মতো, যদি না আমরা এখনই দ্রুত ব্যবস্থা গ্রহণ না করি। ঢাকার 62% ভূমি জুড়েই এখন ভবন আর ভবন। ইট কংক্রিটের জঞ্জালের কারণে পানি শোষণ করার ক্ষমতাও হারিয়ে ফেলেছে এই শহর। এছাড়া জলাধারের সংখ্যাও কম। তাই বর্ষায় দেশের বেশিরভাগ এলাকায় ভূগর্ভস্থ পানির স্তর স্বাভাবিক অবস্থায় ফিরে আসলেও ঢাকায় তা পূরণ হয় না। আইডিয়াল একটা শহরে বনভূমি, জলাধার, ওপেন স্পেস এগুলি 25 থেকে 30% থাকা উচিত। জলাধারের পরিমাণ ঢাকা শহরে 5% বা আরও কমও হতে পারে। একটু বৃষ্টি হলে ইনান্ডেটেড হচ্ছে, অথচ এটা কিন্তু আমরা আগেই দেখতাম যে সবসময় জলাধারে যেত। প্রথম কন্টেইনার হিসাবে কিন্তু জলাধারটা কাজ করে। ভূগর্ভস্থ পানিকে জলাধার সারা বছরই রিচার্জ করে। বিল্ডিং যেখানে হচ্ছে সেখানে কিন্তু মাটির নিচে আর পানি যেতে পারছে না। যেখানে রাস্তাঘাট হচ্ছে, যদি না পারমিয়েবল পেভমেন্ট ব্যবহার না করি তাহলে কিন্তু আমরা দেখব যে এটাও বাধা দিচ্ছে। কয়েকদিনের মধ্যেই দেখবেন ঢাকাতে পানি সরবরাহের সমস্যা হবে, কারণ পদ্মার থেকে পানি আনতে পারছে না। মেঘনার থেকে পানি আনবে 40-50 কিলোমিটার দূরে। পাশে পানি আছে, বুড়িগঙ্গা, শীতলক্ষা, বালু, তুরাগ, এতে তো প্রচুর পানি আছে, তাই না? এটা শহরের পানি সাপ্লাই করতে পারতো, কিন্তু এত দূষিত। প্রত্যেকটা পলিউশনের পয়েন্টকে কন্ট্রোল করে ইটিপির মাধ্যমে বর্জ্যটাকে ফেলে বুড়িগঙ্গার পানি ব্যবহার করা যেতে পারে। বরেন্দ্র অঞ্চল, চট্টগ্রাম আর ঢাকার আশপাশের কিছু শহরেও নিচে নামছে পানির স্তর। বিশ্বব্যাপী বাড়ছে সুপেয় পানির সংকট। বাংলাদেশও এই সংকট থেকে মুক্ত নয়। দেশের প্রায় 3 কোটি মানুষ এখনও নিরাপদ পানির সুবিধা থেকে বঞ্চিত। ভূগর্ভস্থ পানির উপর নির্ভরশীলতা কমানো না গেলে কোটি কোটি মানুষের চাহিদা মেটানো সামনের দিনে বাংলাদেশের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। ইমরুল আহসান, এনটিভি নিউজ, ঢাকা। এই ছিল মধ্যরাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। সকাল 7:30টায় সকালের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট।
নিজের বিকাশ নিজে কর।